সালোক সংশ্লেষের সেকেন্ড ভিডিও এটা চলে এসেছে। সালোক সংশ্লেষের প্রথম ভিডিওটায় আমরা সালোক সংশ্লেষের সূচনা পর্ব, সালোক সংশ্লেষে কি কি প্রয়োজনীয় উপাদান লাগে, সেগুলোর ভূমিকা কাজ সমস্ত কিছু জেনেছি। তোমরা যারা প্রথম ভিডিওটা দেখোনি তারা প্রথম ভিডিওটা দেখে নাও, খুব সহজেই তাহলে বুঝতে পারবে সালোক সংশ্লেষের ওভারভিউ কনসেপ্টটা। আজকে আমরা দেখবো সালোক সংশ্লেষ হতে গেলে যে রঞ্জক পদার্থগুলো লাগে, সেই রঞ্জক পদার্থগুলো মানে কিছু কালার সাবস্ট্যান্স, কিছু কালার পদার্থ যেগুলো লাগে, যেমন ক্লোরোফিল বলেছিলাম, ক্লোরোফিল একটা রঞ্জক পদার্থ লাগে। এছাড়াও আরো কিছু অ্যাক্সেসরি প্রয়োজনীয় রঞ্জক পদার্থ লাগে, সেইগুলো সম্পর্কে আজকে আমরা দেখব। তাহলে সালোক সংশ্লেষের রঞ্জক পদার্থকে আমরা মোটামুটি ভাবে দুভাগে ভাগ করে নিতে পারি। কি কি রঞ্জক পদার্থ? এক হচ্ছে আমরা বলতে পারি ক্লোরোফিল, আর দুই বলতে পারি আমরা প্রধান যে রঞ্জক পদার্থ সেগুলো হচ্ছে ক্লোরোফিল আর ক্যারোটিনয়েডস। তাহলে এক হচ্ছে ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েডস। ওকে, তো ক্লোরোফিল, ক্লোরোফিল আমরা দেখেছিলাম যে থাইলাকয়েডের গ্রানা অঞ্চলগুলোতে থাকে। হ্যাঁ, তো একটা আমরা যদি থাইলাকয়েডের গ্রানা ধরে নিই, এই জায়গাটা কোনো কোষের থাইলাকয়েডের গ্রানা, তো সেই গ্রানার মাঝে অনেকগুলো এই রকম রঞ্জক পদার্থ একত্রে থাকে। তো এই জায়গাটাকে মোটামুটি আমরা, যেখানে রঞ্জক পদার্থগুলো থাকে, সেটাকে কোয়ান্টোজোম বলা হয়। এখানে বিজ্ঞানের লাইফ সায়েন্সের ভাষায় এটাকে কোয়ান্টোজোম বলা হয়। ওকে, তো এই কোয়ান্টোজোমের মধ্যে অনেক রকমের রঞ্জক পদার্থগুলো থাকে, মেইনলি ক্লোরোফিল, যেটা সবুজ রঙের ক্লোরোফিলগুলো এখানে কিন্তু থাকে। এবং এই ক্লোরোফিল আমরা জানি যে ক্লোরোফিল মোটামুটি 5 রকমের হয়ে থাকে। ক্লোরোফিল এ, বি, সি, ডি এবং ই। এর মধ্যে প্রধান ক্লোরোফিল যেটা সালোক সংশ্লেষে ভূমিকা পালন করে সেটা হচ্ছে ক্লোরোফিল এ। আর একটা জিনিস এখান থেকে জেনে রাখতে হবে যে ক্লোরোফিলের মধ্যে, এই যে ক্লোরোফিল অণু, ক্লোরোফিল অণুর মধ্যে মানে ক্লোরোফিল অণুর যে রাসায়নিক সংকেতটা, তো সেখানে দেখতে পাই আমরা ম্যাগনেসিয়াম আয়ন বর্তমান থাকে। ঠিক আছে, বা সরি, ম্যাগনেসিয়াম খনিজ থাকে। এই প্রশ্নটা কিন্তু দেয়া হয় এমসিকিউতে বা বিভিন্ন রকমের কোশ্চেনের ভেতর থাকে, ক্লোরোফিলের মধ্যে কোন খনিজ থাকে, তো এটা ম্যাগনেসিয়াম নামক খনিজ থাকে। তো ক্লোরোফিলের ভূমিকা আমরা একটু দেখে নিই সালোক সংশ্লেষে। এটা আমরা আগেও বলেছি ক্লোরোফিল কি ভূমিকা পালন করে, তবুও এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি ক্লোরোফিল কি ভূমিকা পালন করে। তো ক্লোরোফিল সাধারণত সূর্যালোক বা সূর্যালোকের কোয়ান্টাম কণাটাকে শোষণ করে, এটাই তো আমরা জানি। তাহলে এটাই যেটা নিষ্ক্রিয় ক্লোরোফিল থাকে, এটা ধরে নিলাম নিষ্ক্রিয় ছিল, নিষ্ক্রিয় ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণাটাকে শোষণ করে ক্লোরোফিল কি হয়, সক্রিয় হয়, সক্রিয় হয় এবং সূর্যের আলোর যে ফোটন কণাটা সেটাকে শোষণ করে। ক্লোরোফিল যখন সক্রিয় হয়ে যায় তখন সক্রিয় ক্লোরোফিল কি করে আমরা জানি, জলের আলোক বিশ্লেষণ করে এবং জলকে বিশ্লেষণ করে H+ আর OH- এইভাবে ভেঙে দেয়, জলের ফটোলাইসিস করে। এছাড়াও সক্রিয় ক্লোরোফিল কি করে আমরা জানি, সক্রিয় ক্লোরোফিল ইলেকট্রন প্রদান করে। সেই ইলেকট্রনের সাহায্য নিয়েই সৌরশক্তি থেকে এটিপি তৈরি হয়। এই ইলেকট্রনের সাহায্য নিয়ে কি হয়, সৌরশক্তি থেকে, সৌরশক্তিটা রাসায়নিক শক্তিতে আবদ্ধ হয়। রাসায়নিক শক্তি বলতে আমরা কাকে বুঝছি, রাসায়নিক শক্তি বলতে আমরা দেখব এটিপি তৈরি হয় শেষে, সেই এটিপি কাজটা দেখে নিলাম। নিষ্ক্রিয় ক্লোরোফিল সক্রিয় হয় এবং সেটা ইলেকট্রন প্রদান করে, জলের আলোক বিশ্লেষণ করে, এগুলোই কিন্তু সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা। তাহলে প্রধান রঞ্জক হিসাবে আমরা ক্লোরোফিল দেখলাম এবং ক্লোরোফিলের কাজ বা ভূমিকাটা আমরা আরো ভালোভাবে জেনে নিলাম। এইবার নেক্সট যে রঞ্জক পদার্থটা রয়েছে সেই রঞ্জক পদার্থটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তো এই রঞ্জক পদার্থ যেটা ক্যারোটিনয়েড, সেই ক্যারোটিনয়েডসটা সাধারণত দু রকম হয়, একটা কমলা ক্যারোটিন এবং হলুদ জ্যান্থোফিল। তাহলে কমলা ক্যারোটিন এবং হলুদ বর্ণের জ্যান্থোফিল, হলুদ জ্যান্থোফিল। ওকে, তো ঠিক যেরকম কোয়ান্টোজোম ছিল, সেই কোয়ান্টোজোমের পাশেই, ওই কোয়ান্টোজোমেই কিন্তু এরকম যদি গ্রানায় আমরা ধরে নিই কোয়ান্টোজোম, তো সেই কোয়ান্টোজোমে যে কমলা রঞ্জকগুলো থাকে, কমলা কালারের কিছু রঞ্জক থাকে, এগুলো হচ্ছে ক্যারোটিন এবং কিছু হলুদ রঙের রঞ্জক থাকে, কিছু হলুদ রঙের রঞ্জক থাকে পাশে, এগুলো হলুদ জ্যান্থোফিল হয়, কমলাগুলো কমলা ক্যারোটিন। ওকে, এছাড়াও আর একটা আমরা মোটামুটি শৈবালের দেহে একটা রঞ্জক পদার্থ দেখতে পাই, সেই রঞ্জকটার নাম কি, সেই রঞ্জকটার নাম হচ্ছে ফাইকোবিলিন।
ফাইকোবিলিন। ফাইকোবিলিন নামক একটা রঞ্জক পদার্থ আমরা কোথায় দেখতে পাই? কিছু শৈবালে দেখতে পাই। এই হচ্ছে সালোকসংশ্লেষের রঞ্জক পদার্থ। এইবার আমরা দেখব সালোকসংশ্লেষের কিছু নেক্সট পার্ট, যেটা হচ্ছে শোষণ বর্ণালী এবং কার্যবর্ণালী। এই ব্যাপারটা কি? তো শোষণ বর্ণালী কার্যবর্ণালী বইয়ে থাকে, তোমরা অনেকেই বুঝতে পারো না, খুব কঠিন লাগে। আমি খুব সহজ করে সিম্পল এটাকে বুঝিয়ে দেবো। আচ্ছা, আগে আমাদের জানতে হবে বর্ণালী ব্যাপারটা কি। যে দৃশ্যমান আলোক রশ্মি আমরা দেখি, তো সেই দৃশ্যমান আলোক রশ্মি থেকে যে বর্ণালীটা বেরোয়, সেই বর্ণালীটাকে আমরা, দৃশ্যমান আলোক রশ্মিকে আমরা সাধারণত স্পেকট্রাম বা স্পেকট্রোফটোমিটার যন্ত্রের মধ্যে যখন ফেলি, তখন 7টা বর্ণে সেটা ভাগ হয়ে যায়। কি কি? সেটা হচ্ছে বেগুনি, বেনি আসহ কলা, নীল সহ কলা, হ্যাঁ, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। দৃশ্যমান আলোক রশ্মি যেটা আমরা দেখতে পাই, সেই দৃশ্যমান আলোক রশ্মিকে আমরা 7টা ভাগে ভাগ করতে পারি। আর এই 7টা বর্ণের প্রত্যেকটির একটি করে নিজস্ব তরঙ্গ দৈর্ঘ্য বর্তমান। হ্যাঁ, যেমন বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য 390 ন্যানোমিটার, নীলের তরঙ্গ দৈর্ঘ্য মোটামুটি 430 থেকে 470 ন্যানোমিটার, আসমানি বা আকাশি যেটা, সেটা মোটামুটি 500 ন্যানোমিটার, তারপরে সবুজ হলুদ এগুলো 500-র পর মোটামুটি 560, কমলার কাছাকাছি এই জায়গাটায় মোটামুটি কমলা লালের মাঝামাঝি 650 ন্যানোমিটার, এবং লালের শেষে গিয়ে দেখা যায় মোটামুটি 700 বা তার বেশি এরকম ন্যানোমিটার। তো মোটামুটি এই রেঞ্জের মধ্যে থাকে দৃশ্যমান আলোক রশ্মি। প্রত্যেকটা আলোর যে ভাগগুলো রয়েছে, বর্ণালীর যে ভাগগুলো রয়েছে, প্রত্যেকটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বর্তমান থাকে। ঠিক আছে? তো এই যে দৃশ্যমান আলোক রশ্মির নিচে তরঙ্গ দৈর্ঘ্য, এই যে বেগুনির আগে যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্য ধরে নিই, মানে 300, 260, তাহলে সেই জায়গাটায় কি হয়? সেটা হচ্ছে ইউভি রে, ইউভি রশ্মি। তারও নিচে আরো কিছু বর্ণালী আলোক রশ্মি রয়েছে, এক্স রে রয়েছে, গামা রে রয়েছে। ঠিক আছে? তো আমাদের মেন হচ্ছে সালোক সংশ্লেষে সাহায্য করে এইটুকু, সালোক সংশ্লেষে সাহায্য করে এইটুকু, দৃশ্যমান আলোক রশ্মিটুকু সালোক সংশ্লেষে সাহায্য করে। এবং দৃশ্যমান আলোক রশ্মির বেনি আসহ কলা এই জায়গাগুলোই কিন্তু সালোক সংশ্লেষে সাহায্য করে। এইবার আমরা একটু দেখে নেব শোষণ বর্ণালী ও কার্য বর্ণালী ব্যাপারটা অ্যাকচুয়ালি কি জিনিস। তাহলে প্রথমে আমরা শোষণ বর্ণালীটা বুঝবো। আচ্ছা, শোষণ বর্ণালীটা বুঝতে গেলে আমাদেরকে একটু গ্রাফের আকারে বুঝতে হবে। এখানে আমরা নিচে যদি আলোর তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে ফেলি, আলোর যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমরা দেখলাম, সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে যদি আমরা নিচের দিকে ফেলি, যেমন মোটামুটি 400 ছিল, 500 ছিল, 600 ছিল, 700 দিকে ছিল। আর ওপর দিকে যদি আমরা লেখচিত্রের ওপর দিকে আলোর শোষণটাকে ধরি, খুব সিম্পল ব্যাপার, কিচ্ছু নেই, একটু ভালো করে বুঝতে হবে জায়গাটা। আচ্ছা, তো 400 মোটামুটি এটা আমরা ধরেছিলাম বেগুনি নীলের 400 ন্যানোমিটার যে তরঙ্গ দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে মোটামুটি বেগুনি নীল। এই জায়গাটা হচ্ছে বেগুনি নীল। তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমি লিখে দিয়েছি প্রত্যেকের। আর এই 700টা ধরেছিলাম আমরা মোটামুটি এই লালের দিকটা। ঠিক আছে? তো দেখা যায় বিভিন্ন বিজ্ঞানীরা এক্সপেরিমেন্ট করে দেখেছেন এই বেগুনি নীল ও লালে ক্লোরোফিল এর সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। ক্লোরোফিল এ সবচেয়ে বেশি কাজ করে এই জায়গাটা 400 ন্যানোমিটারে আর 700 ন্যানোমিটারে। কোন ক্লোরোফিল? ক্লোরোফিল এ, ক্লোরোফিল এ। এবং ক্যারোটিনয়েডস যেটা ছিল, সেটা মোটামুটি 500 ন্যানোমিটারের কাছে গিয়ে কাজ করে। এই জায়গাটায় ক্যারোটিনয়েডস সবচেয়ে বেশি ভালো কাজ করে। এটা হচ্ছে ক্যারোটিনয়েডস। তাহলে আমরা দেখছি এক একটা রঞ্জক পদার্থ এক একটা আলোর তরঙ্গ দৈর্ঘ্যে কাজ করছে। বোঝা গেল? তো এইটাই হচ্ছে শোষণ বর্ণালী। খুব ভালো করে বুঝতে হবে কথাটা।
এক একটা তরঙ্গ দৈর্ঘ্যে এক একটা রঞ্জক বেশি অ্যাক্টিভ থাকে। যেমন আমরা ক্লোরোফিল এর কথা যদি ভাবি, ক্লোরোফিল এ রঞ্জকটা কোথায় বেশি অ্যাক্টিভ থাকছে? ক্লোরোফিল এটা অ্যাক্টিভ থাকছে 400 ন্যানোমিটারের কাছে গিয়ে এবং 700 ন্যানোমিটার, মানে বেগুনি, নীল বা লালের দিকটায় ক্লোরোফিল এ সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। ঠিক সেরকম ক্যারোটিনয়েডস কোন জায়গায় অ্যাক্টিভ থাকছে? ঠিক 500 550 পরে ক্যারোটিনয়েডসটা এই ন্যানোমিটারে আর ক্যারোটিনয়েডসটা অ্যাক্টিভ থাকছে। তাহলে এইগুলো হচ্ছে শোষণ বর্ণালী। আচ্ছা, এইবার আমরা কার্যবর্ণালীটা বুঝবো। কার্যবর্ণালী সাধারণত বলা হয় সালোক সংশ্লেষের অক্সিজেন উৎপাদনের হার যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে বেশি সেটাই হলো কার্যবর্ণালী। তো এটা আমরা একটু গ্রাফের আকারে বুঝে নিই। দিকটাই তরঙ্গ দৈর্ঘ্য যেটা বাড়ছিল 500 থেকে 700 দিকে, 400 থেকে 700 দিকে যাচ্ছিল। এই জায়গাটায় বেগনি নীল ছিল, এই দিকটায় লালের তরঙ্গ দৈর্ঘ্য ছিল, তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছিল। আর উপরের দিকে আমরা বুঝবো এই দিকটায় অক্সিজেনের নির্গমন, অক্সিজেনের নির্গমনের হার যত উপরে উঠছে তত বাড়ছে। তাহলে দেখা যাচ্ছে বেগুনি, এক্সপেরিমেন্ট করে সায়েন্টিস্টরা দেখেছেন যে এই বেগুনি নীলের জায়গায় অক্সিজেনের নির্গমনের হার সবচেয়ে বেশি এবং এই জায়গাটায় গিয়ে অবনমন হয়ে যায়, অক্সিজেন নির্গমনের হার হয় না সালোক সংশ্লেষের। এক্সপেরিমেন্ট করে দেখা গেছে। এবং লালের এই জায়গাটায় গিয়ে সালোক সংশ্লেষের হার বেড়ে যায় এবং লালের শেষে আবার সালোক সংশ্লেষ কমে যায়। এইটা হচ্ছে কার্যবর্ণালী। ঠিক আছে? তাহলে কার্যবর্ণালীটা কি? কার্যবর্ণালী হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্যে আলো, যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে অক্সিজেন উৎপাদনের হার সবচেয়ে বেশি হয়। তো আমরা কি কি দেখছি এখানে? দুই জায়গায় অক্সিজেন উৎপাদনের হার সবচেয়ে বেশি হয়। কোন কোন? বেগুনি নীলের কাছে, এই বেগুনি নীলের তরঙ্গ দৈর্ঘ্যে এবং লালের তরঙ্গ দৈর্ঘ্যে অক্সিজেন উৎপাদনের হার সবচেয়ে বেশি। অক্সিজেন উৎপাদনের হার এই জায়গাগুলোই সবচেয়ে বেশি থাকছে, আর এই জায়গাগুলোই অক্সিজেন উৎপাদনের হার অনেক কম, অক্সিজেন উৎপাদনের হার অনেক কম। তাহলে এইটা হচ্ছে কার্যবর্ণালী। বোঝা গেল? খুব সিম্পল। এই হচ্ছে শোষণ বর্ণালী ও কার্যবর্ণালী। পরের ভিডিওতে আমরা দেখব সালোক সংশ্লেষের দুটি দশা সম্পর্কে, আলোক দশা এবং অন্ধকার দশা।